আমার ভবনের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। কি করি বলুন তো? এরকম জটিল প্রশ্ন প্রকৌশলীদের প্রায় শুনতে হয়। এই প্রশ্নটা করা যেমনটাই সহজ, ঠিক উত্তর দেওয়াটা তেমনটাই কঠিন। আর এই ফাটল যদি কোনো ভবনে দেখা দেয়, তখন বাড়ির মালিক এবং প্রকৌশলীদের ঘুম হারাম হয়ে যায়। আসলে কি ভবন তৈরির কয়েক বছর পরে ফাটল দেখা দিতে পারে? আমি বলবো হ্যাঁ, পারে। তবে সব ফাটল দেখেই দুশ্চিন্তায় পড়বার কোনো কারণ নেই। ফাটলটা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে এটা কোন ধরনের ফাটল। হ্যাঁ ভিউয়ার, আজকে আমি এই গুরুত্বপূর্ণ টপিকের উপরেই বিস্তারিত আলোচনা করব। কি কি ভুলের কারণে ভবনে ফাটলের ছিট দেখা দিতে পারে, সেই ভুলগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর বাড়ি তৈরির অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি ধারণা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে চলে যাই ভিডিওটির মূল পর্বে। ফাটল সাধারণত দুই প্রকার: এক, কাঠামোগত ফাটল; দুই, অকাঠামোগত ফাটল। কাঠামোগত ফাটল কাকে বলে? যদি কোনো ভবনের বিম, কলাম, ছাদ কিংবা কংক্রিট দেওয়ালের মধ্যে ফাটল দেখা দেয়, তাকে প্রকৌশলীরা কাঠামোগত ফাটল বা স্ট্রাকচারাল ক্র্যাক বলে থাকেন। এই ধরনের ফাটল যে কোনো ভবনের জন্য ঝুঁকির কারণ। প্রকৌশলীরা সাধারণত কাঠামোগত ফাটলের জন্য ক, নকশাজনিত ফাটলের ত্রুটি ও খ, নির্মাণজনিত ত্রুটি এই দুই ধরনের কারণকে দায়ী করে থাকেন। নিচে এই ত্রুটিদ্বয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। নকশাজনিত ত্রুটি: স্থাপিত যে নকশা প্রণয়ন করেছেন কাঠামো প্রকৌশলী সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করে ভবনের কাঠামোগত আচরণ যদি বুঝতে না পারেন, ভবনের উপর আগত লোড ধরার ক্ষেত্রে এই ত্রুটি সঠিকভাবে পার্শ্বিক লোড, যেমন খ, নির্মাণজনিত ত্রুটি। নির্মাণজনিত ত্রুটির কারণে অনেক সময় ফাটলের দেখা দেয়, যেমন ক, বিম ও কলামের সংযোগস্থলে যদি রডের পরিমাণ বেশি থাকে তাহলে অনেক সময় কংক্রিট ভিতরে প্রবেশ করতে পারে না। ছাদের বিমে কলামে যদি রডের ক্লিয়ার কভার কম হয় তাহলে বাতাসে জলীয় বাষ্প বা মাটির অভ্যন্তরে পানি আস্তে আস্তে কংক্রিটের ভিতরে ঢুকে রডে মরিচা ধরতে সাহায্য করে। আজকে এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রডের ক্লিয়ার কভারিং। অর্থাৎ আপনার যদি রডের ক্লিয়ার কভারিং কম থাকে কিংবা রড বাইরে প্রবেশ দেখা যাচ্ছে এমনটি থাকে, তাহলে আপনার বিল্ডিং এ সহজেই ফাটল দেখা দিতে পারে। যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বিম, এবং বিমের যে ফাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে মূলত রডের কারণে। এখানে রডের ক্লিয়ার কভারিং অত্যন্ত কম ছিল, সে কারণে বাইরের যে জলীয় বাষ্পটা সেটা রডে শোষণ করার ফলে এখানে ফাটল দেখা দিয়েছে। এই ধরনের ভুল সাধারণত মিস্ত্রিরা করে থাকে। অনেক সময় দেখা যায় ছাদে রড বিছাইছে ঠিকই, কিন্তু তলে যে ব্লক বা কভারিং যে ক্লিয়ারটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকেনি। কি পরিমাণ ক্লিয়ার দিতে হবে সেই পরিমাণে বিস্তারিত ভিতরে আলোচনা করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় কতটুকু ক্লিয়ার কভারিং দেওয়া লাগবে। আপনি যদি সচেতন একটু হন তাহলেই আপনার বাড়ির এই অনাকাঙ্ক্ষিত ফাটল অবশ্যই রোধ করতে পারবেন। সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে সবসময়। মিস্ত্রিরা তো কাজ করবেই, ইঞ্জিনিয়াররা ডিজাইন করবেই, সেটা তাদের দায়িত্ব, তারা করবে। কিন্তু তার মাঝেও আপনার দায়িত্ব আছে মনিটরিং করে নেওয়ার জন্য। সেই মনিটরিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার ভবনের ফাটল রোধ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন দেখে আসি ইঞ্জিনিয়ারের তথ্য অনুযায়ী কোন জায়গায় কতটুকু ক্লিয়ার কভারিং প্রয়োজন। ক্লিয়ার কভারিং ফর স্ট্রাকচার এলিমেন্ট, টাইপ অফ নেম। নিচে যে ফুটিং করা হয় এই ফুটিং এর জন্য 60 mm অর্থাৎ 2.36 ইঞ্চি ক্লিয়ার কভারিং প্রয়োজন। সর্বনিম্ন 2 ইঞ্চি, 2 ইঞ্চির কম কখনোই দেওয়া যাবে না। কলামের ক্ষেত্রে 40 mm অর্থাৎ 1.57 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চির কম কখনোই দেওয়া যাবে না। বিমের ক্ষেত্রে 30 mm 1.18 ইঞ্চি অর্থাৎ 1.10 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চির একটু বেশি, 1.5 ইঞ্চির কম কখনোই দেওয়া যাবে না। স্ট্রাকচারাল ওয়াল অর্থাৎ যে ওয়ালটা সাইড দিয়ে গাঁথনির বদলে ওয়াল করা হয় সেই ওয়ালটাতে ক্লিয়ার কভারিং প্রয়োজন 25 mm অর্থাৎ 1 ইঞ্চি, 1 ইঞ্চির কম দেওয়া যাবে না। স্ল্যাব অর্থাৎ যেটাকে আমরা ছাদ বলি, সেই ছাদের ক্ষেত্রে 25 mm 1 ইঞ্চি, 1 ইঞ্চির কম কখনোই দেওয়া যাবে না। এবং স্টেয়ার ক্যাপ অর্থাৎ যে আমরা সিঁড়িটা যাকে বলি, সেই সিঁড়ির নিচে যে ক্লিয়ার রড বাঁধা হয় সেই রডের নিচে অবশ্যই 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকা লাগবে। 1 ইঞ্চির কম কখনোই
চলবে না। এই বিষয়টা আপনারা মিস্ত্রিরা যখন কাজ করে এই বিষয়টা আপনাকে নজরে রাখতে হবে এবং তাদেরকে যদি ভুল করে থাকে এই বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কতটুকু ক্লিয়ার কভারিং প্রয়োজন পড়বে। আপনারা এখন ভিডিওতে ফুটিং সেকশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা একটি ফুটিং কলম। এই কলমের চারি সাইডে অর্থাৎ চতুর্দিকে দেখছেন যে ফাঁকা জায়গাটুকু, অর্থাৎ কলমের রড বান্ধা আছে এবং বাহির দিয়ে যে রিংটা আছে এই রিং এর পরে বাহির পর্যন্ত 2.3 ইঞ্চি, চতুর সাইডে 2.3 ইঞ্চি জায়গা কভারিং থাকা লাগবে, অবশ্যই লাগবে। এটা মাটির নিচে থাকবে। মাটির নিচে অনেক সময় দেখা যাচ্ছে মাটির রস সবসময় কিন্তু মাটি ধারণ করে থাকে, সেই রস যদি সহজে এই রডে পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনায়াসে বা অনাকাঙ্ক্ষিত ভাবেই ফেটে যেতে পারে। তো সবসময় খেয়াল রাখতে হবে মাটির নিচের ফুটিংটা কখনোই বা কোনো মতেই যেন 2 ইঞ্চির কম ক্লিয়ার না থাকে, সে বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে। কলামের ক্ষেত্রে অর্থাৎ গেট বিমের উপর থেকে 2 তলা বলেন, 3 তলা বলেন, 4 তলা বলেন, 5 তলা পর্যন্ত যেখানে হোক যেটাই কলাম করবেন সেই কলামের সর্বনিম্ন ক্লিয়ার কভারিং 1.5 ইঞ্চি রাখা লাগবে, অর্থাৎ চতুর সাইডে যেন 1.5 ইঞ্চি কভারিং থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এটা কলামের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে অবশ্যই নিচের দিকে একটু বেশি ক্লিয়ার কভারিং রাখতে হবে এবং চতুর সাইডে যদি আপনি সমানভাবে রাখতে চান সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় এবং চারিদিকে 1.10 অর্থাৎ 1 ইঞ্চি যদি রাখতে চান সমস্যা নেই, 1 ইঞ্চির কম কখনোই ক্লিয়ার কভারিং রাখা যাবে না, সর্বনিম্ন 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখতে হবে। এটা বিমের ক্ষেত্রে। এতক্ষণ আমরা ইঞ্জিনিয়ারিং এবং রড মিস্ত্রির কি কি ভুল হতে পারে সে বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব একটি রাজমিস্ত্রির কি কি ভুলের কারণে বিল্ডিং এ ফাটল ধরতে পারে। ভবনের ইটের দেওয়াল বা প্লাস্টারে এক ধরনের ফাটল দেখা যায়, ওই দেয়ালের এক পাশে বোঝা যাচ্ছে অন্য পাশে নেই। এ ধরনের ফাটলকে অবকাঠামোগত ফাটল বলা হয়ে থাকে। এতে তেমন দুশ্চিন্তা করার কারণ নেই, একটু সতর্ক থাকলে এ ধরনের ফাটল থেকে আমরা মুক্তি পেতে পারি। দেওয়ালে গাঁথনির আগে ইটকে ভালোভাবে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে ইটের দেওয়াল গাঁথনি শেষ হলে বা প্লাস্টার করার পর ভালোভাবে কিউরিং করলে এ ধরনের ফাটল কমে আসবে। এছাড়া দেখা যায় কংক্রিট আর ইটের দেওয়ালের সংযোগস্থলে যদি স্টিলের তারের নেট ব্যবহার করলে এই সংযোগস্থলে ফাটল আসার সম্ভাবনা কমে যাবে। সয়েল টেস্ট ও মাটি টেস্ট পরীক্ষা। সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা ভালো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা মাটি পরীক্ষা করতে হবে, কেননা এই পরীক্ষার উপর ভিত্তি করেই ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে ডিজাইন করবে। সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা ছাড়া বিল্ডিং নির্মাণ করা ঠিক হবে না। আবার দেখা যায় অনেক সময় রাজমিস্ত্রিরা যে ইট গাঁথে, এই ইটটা উপরে দেখতে পাচ্ছেন যে এই ছবিটিতে কিন্তু ইটের গাঁথনিটি একটি ইটের মাঝামাঝি আরেকটি ইটের বোর বা জয়েন্ট বলেন সেটা কিন্তু রাখা হয়েছে, কিন্তু নিচেরটাতে দেখেন চারি সাইডে অর্থাৎ ইটের যে জয়েন্ট আছে জয়েন্টটা কিন্তু একের সাথে উপরেরটা মিলে গেছে। আবার এই পাশের জয়েন্টটা কিন্তু খাড়াখাড়ি দেখতে পাচ্ছেন, আবার এই পাশের জয়েন্টটা কিন্তু একদম আগাগোড়া দেখতে পাচ্ছেন। এভাবে জয়েন্ট যদি পড়ে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ইটের জয়েন্ট আরেকটা ইটের মাঝামাঝি পড়ে সেক্ষেত্রে বিল্ডিংটা ফাটল রোধ করা সম্ভব। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ইটের জয়েন্ট কখনোই যেন আরেকটা ইটের জয়েন্টের উপরে না পড়ে। আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটিতে মশলা মাখানোর একটি ছবি। মশলা মাখানোর চারি সাইডে দেখতে পাচ্ছেন অনেক ময়লা। এই ময়লার কারণে মশলার সাথে যে ময়লাটা চলে যাবে এটা এক্সট্রা ময়লা, মাটি বা ধুলাবালি অন্যান্য ময়লা কখনোই সিমেন্টের মতন জমবে না। অর্থাৎ আপনার সিমেন্টের সাথে যদি এই ধুলা ময়লা চলে যায় তাহলে দেখা যাবে অনেক সময় এই ধুলা ময়লা যেখানে পর্যন্ত গেছে সেখানে জমে নেই, অর্থাৎ সেখান থেকে যদি একটু প্রেসার পড়ে তাহলে ফাটলের সৃষ্টি হতে পারে। তাই বি কেয়ারফুল থাকতে হবে সব সময়, যেন যেখানে মশলা মাখছেন সেখানে যেন কোনোভাবে কোনো প্রকার এক্সট্রা ময়লা বা এক্সট্রা বালু এক্সট্রা মাটি যেন কখনোই মশলার ভিতরে না ঢুকে, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা জানবো ইট বাড়ি ভেঙে ফাটল ধরে কি করতে হবে, কিভাবে নিজের হাতে বাড়ি ইটের প্রাচীর ফাটলটি মেরামত করবেন। ধাপে ধাপে নির্দেশাবলী এবং সুপারিশ আলোচনা করব। যে কোনো পুরনো ইটের প্রাচীর শীঘ্রই বা পরে ক্র্যাক হয়ে যেতে পারে বা ফাটল ধরতে পারে, এটি বিভিন্ন কারণে ঘটে থাকে। তবে যদি ত্রুটিগুলো পাওয়া যায় তবে গাঁথনি আরো যাতে ভেঙে না যায় সে ব্যবস্থা নেওয়া শুরু করা দরকার। ফাটল নির্মূল করা স্থগিত করা যাবে না, এ জাতীয় ঘটনার কারণগুলি নিম্নরূপ করা জরুরি। প্রাচীর বিকৃতকরণের কারণগুলি।
দেওয়ালগুলির মধ্যে ফাঁক তৈরি হওয়ার লক্ষণগুলি খুব আলাদা হতে পারে। আসুন আমরা তাদের আরো বিশদভাবে বিবেচনা করি। গাঁথুনি সিমেন্টিং এবং বিচ্ছিন্ন করা, অর্থাৎ আপনার গাঁথুনি যদি বরাবর ফেটে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে এক জয়েন্টের সাথে আরেক জয়েন্টের ইটের মাঝামাঝি ফেটে যায়, তবে এই পদ্ধতি আপনি কাজে লাগাতে পারেন। মেরামতের এই সত্যের মধ্যে রয়েছে যে সমস্ত ছোটখাটো ত্রুটি অবশ্যই ধূলিকণা অবশিষ্ট অংশগুলি পরিষ্কার করতে হবে। তারপরে পোর্টল্যান্ড সিমেন্ট গেট 400 এবং 500 মিশ্রণ দিয়ে সাবধানে মোছা উচিত। অর্থাৎ আপনি যে ফাটলটা আছে বা ফাটলটা ভবনে হয়েছে সেই ফাটলের মাঝে অবশ্যই ধূলিকণা বা ময়লা পড়েছে, সেই ময়লাগুলো আপনাকে সাবধানে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পরে সিমেন্ট এবং বালু মিশ্রিত যে মিশ্রণটি তৈরি করবেন সেই মিশ্রণটি অবশ্যই এই ফাটার ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আপনারা চাইলে সিমেন্ট অর্থাৎ সিমেন্ট যে গোলা পানির বা সিমেন্ট গোলা বা যাকে আমরা গ্যানেটিন বলি সেই গ্যানেটিন দিয়ে আপনারা উপরে দিয়ে দিতে পারবেন, তাহলে আশা করা যাচ্ছে ফাটলটি বন্ধ করা যেতে পারে। তবে এই ফাটলটি খুবই কম ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে খুব অল্প ফাটল সেই ফাটলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাছাড়া যদি বড় ফাটল দেখা যায় সেক্ষেত্রে অন্য পদ্ধতি ট্রাই করতে পারেন। ধাতব চাবি ব্যবহার, এই পদ্ধতিটি গুরুতর মেরামতের ব্যয় এড়িয়ে চলে, তবে অসুবিধাগুলিও রয়েছে, যার মধ্যে যেমন ফাটল দিয়ে দেওয়ালগুলির সমর্থনকারী কাঠামো গণনা করার পরিবর্তে বরং বড় অসুবিধাগুলি নোট করা প্রয়োজন। এক্ষেত্রে টেনসিল স্ট্রেসের আকারটি বিল্ডিং এর ভরগুলির উপর নির্ভর করবে এবং এটি নির্ধারণ করা এত সহজ নয়। বাড়ির দেওয়ালের ফাটল গঠনের মূল কারণগুলি এখন আলোচনা করব। 1 নম্বরে আছে 1 থেকে 1.5 বছর ধরে নির্মাণের পরে বিল্ডিং এর সংকুচিতকরণ, অর্থাৎ আপনি একটা কাজ শুরু করেছেন 1 বছর থেকে 1.5 বছর সময় লেগে যাচ্ছে সেই কাজটি করতে, পরবর্তীতে সেখানে বন্ধ রাখলেন, আবার 1.5 বছর পরে যে কাজটি শুরু করলেন সেই কাজ শুরু করার ফলে দেখা যাচ্ছে অনেক সময় রডে মরিচা ধরতে পারে এবং যে কাজটুক সমাপ্ত করেছেন সেই কাজটুকের ভিতরে অনেক ময়লা আবর্জনা জমে সেই কাজটার উপর একটা স্তর পড়ে থাকে। সেই স্তর যখন আপনারা আবার পরবর্তীতে কাজ শুরু করেন অনেক সময় দেখা যায় যে সেটা পরিষ্কার না করে কাজ শুরু করে দিচ্ছেন, সেক্ষেত্রে একটা যে স্তর ময়লার স্তরটা পড়ে আছে সেই স্তরে কিন্তু ফাটলের সৃষ্টি হতে পারে। তারপর জমাটবদ্ধ এবং গর্ভস্থিত জলের অসম গলানোর কারণে ভিত্তি বিকৃতি, অর্থাৎ দেখা যাচ্ছে কোথাও গর্ত আছে কিংবা একটু পুকুর ছিল আগে, সেখানে আপনি বিল্ডিং তৈরি করছেন, বিল্ডিং তৈরি করার আগে মুহূর্তে সেখানে যে গর্ত ছিল সেই গর্তটা পুরোপুরি আপনারা মাটি কেটে তুলেননি, যে কারণে দেখা যাচ্ছে ওখানে আগলা মাটি যে ছিল বা এক্সট্রা মাটি যে একটু নরম মাটি ছিল বিল্ডিং করার পরে বিল্ডিং এর ভরে সেই নরম মাটিটুকু জায়গাটুকু আপনার বসে গেছে, সে বসে যাওয়ার কারণে কিন্তু বিল্ডিং এর ফাটল দেখা দিতে পারে। তারপরে বাড়ির মধ্যে মাটির অসম ভার বহন ক্ষমতা এবং অতএব এর বিভিন্ন অংশের অসম নিষ্পত্তি। মরিচা বিকৃতি, অর্থাৎ আপনি যে কাজটি করতেছেন অর্থাৎ অনেকদিন ধরে করেছেন, করার পরে কিছুদিন এখানে গ্যাপ আছে যে কাজটি করা হয়নি, সেক্ষেত্রে বা একটি কাজ আপনারা 2 তলা ফাউন্ডেশন দিচ্ছেন কিংবা 3 তলা ফাউন্ডেশন দিচ্ছেন, 1 তলা কমপ্লিট করছেন, তারপরে করা হয়নি, সেই রডগুলো যখন আপনারা বাড়তি করতেছেন যে পরবর্তীতে বিল্ডিং করার সময় সেই রডের সাথে রড জোর দিয়ে কিন্তু করা হয় সাধারণত, সেই যে রডগুলো বাড়তি থাকে সেই রডে কিন্তু অনেক সময় মরিচা ধরে যায়, সেই মরিচা ধরার কারণে কিন্তু ওখান থেকে যদি আপনি পরবর্তীতে বিল্ডিং স্টার্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মরিচা ধরার কারণে আপনারা যে পিলারটা তুলতেন পিলারটা আস্তে আস্তে কিন্তু ফাটল দেখা দেয়, সেই ফাটল দেখা দিলে কিন্তু এই বিল্ডিং রক্ষা করা খুবই সমস্যা হয়ে যাবে। তাই সেদিকে খেয়াল রাখতে হবে যাতে মরিচা ধরা রড কখনোই বিল্ডিং এ ব্যবহার করা যাবে না, আর মরিচা যেন না ধরে সেদিকে সবচেয়ে বেশি কেয়ারফুল দিতে হবে যেন মরিচা বিল্ডিং এ কখনোই রডের কাছাকাছি পৌঁছাতে না পারে। ফাটল এমন একটি জিনিস যেটা আপনার বিল্ডিং এ যদি একবার হয় সেক্ষেত্রে ফাটল রোধ করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি না পারেন মাটি খুঁড়ে বিল্ডিংটিতে আবার আগের মতো তৈরি করতে, বা না পারেন বিল্ডিং এ যে ফাটল জায়গাটুকু মেরামত করে সৌন্দর্য বাড়াতে, অর্থাৎ ফাটল যদি আপনার বিল্ডিং এ হয় সেই বিল্ডিংটা কিন্তু অবশ্যই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ। ফাটল যাই হোক না কেন সেটি ভবনের জন্য ভালো কিছু বয়ে আনে না। ভবনটি সঠিক জায়গায় সঠিকভাবে বিল্ডিং মেনে
কাজ করতে পারলে এই ফাটলের ঝুঁকি অনেক কমে আসবে। তাই সবসময় চেষ্টা করবেন একটি ভালো ইঞ্জিনিয়ারের দ্বারা বিল্ডিংটি ডিজাইন করা। অবশ্যই বিল্ডিং তৈরি করার আগে মাটিটা ভালোভাবে পরীক্ষা করা এবং যে কন্ট্রাক্টর বা যে মিস্ত্রিতে কাজ করাবেন সেই মিস্ত্রি বা কন্ট্রাক্টরের কাছ থেকে সঠিক মনিটরিং দিয়ে কাজটি বুঝে নেওয়া। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো কোনো নতুন টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।